সকাল 10টা। ঘুমে ঢুলুঢুলু হয়ে নিচে নেমে আসলো ইসরাত। রান্নাঘরে মাছ তেলে ভাজার জন্য দেওয়ায় ছিছি আকারে শব্দ আসছে। ইসরাত ধীরে ধীরে হেঁটে গেল টেবিলের দিকে। টু শব্দ করল না মুখ দিয়ে। শব্দ করে চেয়ার টেনে বসে পড়ল। নাজমিন বেগম গ্যাসের চুলার আঁচ কমিয়ে দিয়ে কেবিনেটের দিকে এগিয়ে যান কফি পাউডার বের করার জন্য। ইসরাতের ঘুমের ঘোর এখনও কাটেনি, তাই মাথায় হাত দিয়ে টেবিলে কবজি ঠেকিয়ে বসে রইল। বসে বসে অনেকক্ষণ ঝিমালো। ঝিমানো শেষে তর্জনিয়ার মধ্যম আঙুল দিয়ে কপালের মধ্যিখানে হালকা হাতে চাপ প্রয়োগ করল, যাতে মাথা ব্যথা কমে। মুখে রানী তার। কিছু সময় অতিবাহিত হওয়ার পর বাড়ির ভেতর প্রবেশ ঘটল ধূপধাপ করে হেঁটে আসা ঘূর্ণিঝড়ের। ইসরাত টেবিলে বসে থেকে মৃদু হাসল। তখনও পেছনে দাঁড়ানো মেয়েটাকে সে বুঝতে দেয়নি তার উপস্থিতি সে টের পেয়েছে। গলার আওয়াজ বাড়িয়ে কিচেনে থাকা নাজমিন বেগমের উদ্দেশ্যে ইসরাত বলল, আম্মু, বাড়ি আজ ঠান্ডা ঠান্ডা লাগছে না? এই প্রশ্ন সে করেছে নুসরাতকে জ্বালানোর জন্য, আর ঠিক তাই হলো। নুসরাত জ্বলে উঠল ধূপ করে, তবুও মুখ বন্ধ করে কোমরে দুই হাত রেখে দাঁড়িয়ে রইল স্থির নিজ জায়গায়, ইসরাতের পরবর্তী কথা শোনার আশায়। অজ্ঞ নাজমিন বেগম পানির পাত্র চুলায় বসিয়ে অপেক্ষা করতে লাগলেন পানি গরম হওয়ার। পানি গরম হওয়ার পর পানিতে চামচে সামান্য নাড়া দিয়ে 1 চিমটি কফি পাউডার পাত্রে দিয়ে উত্তর করলেন, কেন? ইসরাত ঠোঁট চেপে হাসি আটকানোর প্রাণপণ চেষ্টা করল। সে না চেয়ে বুঝতে পারছে নুসরাত অজগর সাপের মতো ফুলছে ভেতর ভেতর, তবুও ধৈর্য ধারণ করে অপেক্ষা করছে তার উত্তর শোনার আশায়। ইসরাত আর কাউকে অপেক্ষা করালো না। মুখে হাত চেপে ধরে হাসি আটকিয়ে রেখে বলল, কারণ তুফান আজ বাড়িতে নেই। ইসরাতের কথা শেষ হওয়ার আগেই ধূপ করে শব্দ হলো। ধূপধাপ শব্দ শুনে নাজমিন বেগম আতঙ্কিত হয়ে কিচেন থেকে দৌড়ে বের হয়ে আসলেন। ড্রয়িং রুমে এসে তিনি হতাশ হলেন। 2 মেয়ের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে রাগী গলায় বললেন, এক একজন গন্ডারের মতো বড় হয়ে গেছেন আর এখনও কুকুরের মতো কামড়াকামড়ি করছেন। নুসরাত, ছাড় ইসরাতকে, না হলে পিঠে আজ তোর 2 ঘা পড়বে। নুসরাত শেষবারের মতো ইসরাতের চুল টান দিয়ে দৌড় দিল। দূরে দাঁড়িয়ে মা বোনকে জিব্বা বের করে ভেঙে বাড়ি থেকে বের হয়ে যেতে নেবে নাসির সাহেব ডেকে উঠলেন, দাঁড়াও, নাস্তা করে বের হও। বাবার আদেশ পেয়ে নুসরাত আর বাহিরে পা বাড়ালো না। সে বাবার প্রতি একটু বেশিই দুর্বল। বাবার প্রতি তার যতটা ভালোবাসা, মায়ের প্রতি তার ততটুকু ভালোবাসা আসে না। সে জানে না এর কারণ কি। যেই কারণই হোক, বাবাকে সে বেশি ভালোবাসে। নুসরাত বাড়ানো পা ফিরিয়ে নিয়ে আসে। ইসরাত তখনও টেবিলের উপর বসে ঘুমে ঢুলে পড়া চোখগুলো খুলে রাখার চেষ্টা করছে। চেয়ার টানার শব্দ শুনে সে এবার নড়ে চড়ে বসল। মাথা নিজের চেয়ারের পেছন দিকে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। নাসির সাহেব চেয়ার টেনে বসে ইসরাতের দিকে তাকালেন। শুভ্র মুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে, ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে, আর চোখের নিচে আবারও মোটা আস্তরণ পড়েছে। চাঁদের গায়ে যেমন কলঙ্ক থাকে, এ যেন সেই কলঙ্ক। তার শুভ্র দাগহীন মেয়ের মুখে ভেসে উঠছে। নাসির সাহেব জুসের জগটা নিজের কাছে টেনে নেন। গ্লাসে জুস ঢালতে ঢালতে রয়ে শয়ে জিজ্ঞেস করেন, আবার দুঃস্বপ্ন দেখেছ? ইসরাত চোখ খুলে তাকায়, কিন্তু চোখগুলো উপরে তোলে না। নিচের দিকে স্থির রেখে স্বল্প উচ্চ গলায় উত্তর দেয়, জি আব্বু। নাসির সাহেব নুসরাতের দিকে একটা জুসের গ্লাস আর ইসরাতের দিকে আরেকটা জুসের গ্লাস ঠেলে দিয়ে বলেন, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। অতিরিক্ত স্ট্রেস যাচ্ছে, তাই এসব স্বপ্ন দেখছো। নাসির সাহেব স্বাভাবিক গলায় কথা বলে জুসের গ্লাসে চুমুক দিলেন। হঠাৎ নুসরাত হেহে করে হেসে উঠল। নাসির সাহেব গ্লাস রেখে নুসরাতের দিকে তাকান, জিজ্ঞেস করেন,
কি হয়েছে, হাসছো কেন? নুসরাত দুই পাশে কিছু না ভঙ্গিতে মাথা নাড়ায়। নাসির সাহেব জুসের গ্লাসে আরেক চুমুক দিতেই নুসরাত ঠোঁট চোখা করে শুধায়, আব্বা, সত্যি কি ওটা স্বপ্ন নাকি? কথা শেষ করতে পারে না, তার আগেই কুকু শব্দ করে কেসে ওঠেন নাসির সাহেব। ইসরাত দৌড়ে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়, বাবার দিকে এগিয়ে গিয়ে পিঠে হাত বুলিয়ে দেয়। নাসির সাহেব একটু ধাতস্থ হতেই ইসরাত সরে আসে। নিজ স্থানে বসে পড়তেই বাবার ধমক কানে যায়, যা তিনি নুসরাতের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছেন। তুমি কি বলছিলে আবার বলো। এভাবে খাবার খাওয়ার সময় কেউ কথা বলে? জান আটকে মেরে ফেলতে চাও কি? নুসরাত রহস্যময়ী হাসে, ঠোঁট উল্টে চোখ ঝাপটায়। তারপর গাল ফুলিয়ে দুই হাত আড়াআড়ি বুকে বেঁধে বলে, আব্বা, আমি কিন্তু পড়ে নিয়েছি। নাসির সাহেব বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন, কি পড়ে নিয়েছ তুমি? নুসরাত শুধু হাসে, একবার ঠোঁট চোখা করে তো একবার উল্টে। নাসির সাহেব টেনশন নিতে পারলেন না। এই মেয়ে তাকে টেনশন দিতে দিতে মেরে ফেলবে। দাঁতে দাঁত চেপে ছোট ধমক দিয়ে বললেন, তুমি কি পড়ে নিয়েছো বললে? বলে ফেলো, এভাবে সাসপেন্স দিচ্ছ কেন? নুসরাত দুই চোখ ছোট ছোট করে ভ্রু নাচায়, এক পেশে ভ্রু করে গর্বে ফুলে ওঠা বুক নিয়ে উত্তর দেয়, আমাদের লাইব্রেরি রুমে যে ডায়েরিটা আছে ওইটা। নাসির সাহেব এবার কিছুটা ভয়ার্ত হলেন। নুসরাতের দিকে সিরিয়াস হয়ে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন, কোন ডায়েরি পড়ে নিয়েছো তুমি? নুসরাত কথা বলে না, শব্দ তুলে শুশু ডাকিয়ে জুসের গ্লাস থেকে জুস পান করে। জুস খাওয়া শেষে গ্লাস রেখে সামনে তাকাতেই দেখে ইসরাত আর নাসির সাহেব এখনও তার দিকে তাকিয়ে আছেন প্রশ্নাত্মক চোখে। নুসরাত শুধু হাসে, তারপর বাবাকে জ্বালাতে বলে, ওই যে গোলাপি ডায়েরিটা, যেটা আপনি আমাকে আর ইসরাতকে স্পর্শ করতে না করেছিলেন, ওইটা। নাসির সাহেব বুকে হাত চেপে ধরলেন, চেয়ারে সারা শরীর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে জিজ্ঞেস করলেন, না করা সত্ত্বেও তুমি ওই ডায়েরিটা পড়েছ কেন? নুসরাত এক পা তুলে চেয়ারে বসে, নির্লিপ্ত চোখে আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে উত্তর করে, আপনি তো জানেন আব্বা, নিষিদ্ধ জিনিস জানার প্রতি আমার একটু বেশি ঝোঁক, তাই আর নিজের ঝোঁক সামলাতে না পেরে ওই ডায়েরি পড়ে নিয়েছি। নাসির সাহেবের বুকে কিছু একটা কামড়ে উঠল। এক হাত দিয়ে বুকের বাপাশ চেপে ধরে রেখে জিজ্ঞেস করলেন, কতটুকু পড়েছ তুমি? ইসরাত দুজনের মাঝখানে বসে একবার বাবার দিকে গোল গোল চোখে তাকায় তো একবার বোনের দিকে তাকায়। সে বেচারা নুসরাতের ভাষায় দুই বিজ্ঞ মানুষের মধ্যে ফেঁসে গিয়েছে। চুপচাপ বসে থাকা ছাড়া এখন তার আর কোনো কিছু করার নেই। নাসির সাহেবের চেতনা হারানোর পর্যায়ে। নুসরাত ধীরে ধীরে অবিচল কণ্ঠে বলে, সব পড়ে নিয়েছি আব্বা। শেষের কথাটা টেনে টেনে বলে বাবাকে আরেকটু টেনশন দেওয়ার জন্য, কারণ সে ভালোবাসে তার প্রিয় মানুষদের টেনশন দিতে। নাসির সাহেব এলোমেলো চোখে তাকান, চোখের মণিতে স্পষ্টতার উদ্দীপনা। নুসরাত বাবার অতিরিক্ত রিয়্যাক্ট করা দেখে আবার ভিলেনদের মতো হাসে। ইসরাতকে কিছু বলেছ? আর কি কি জানতে পেরেছ ডায়েরি পড়ে? নুসরাত এক মুহূর্ত বিলম্ব করে না, বিরক্ত হওয়ার ভান করে কপালে ভাঁজ ফেলল। ব্যগ্র কণ্ঠে বলল, ইসরাতকে আর কি বলবো আব্বা, জানেন কি হইছে? আমি না বললে জানবেন কিভাবে? দাঁড়ান বলতাছি। কি হইছে? গোলাপি ডায়েরিটা হাতে নিয়ে পড়তে গিয়ে মনে হলো কোনো মাইয়ার ডায়েরি। পরে দেখি ওমা, এইটা তো কোনো আজমল আলীর ডায়েরি, আপনার আব্বা, আমার দাদার ডায়েরি। আমি কিছুটা বিরক্ত হলাম, পুরুষ মানুষ আবার কেন গোলাপি ডায়েরি ব্যবহার করে, লেখে। নিজের এই কৌতূহল একপাশে ফেলে যখনই ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা দেখলাম, তা পড়তে নিলাম। লেখা পড়তে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার জোগাড় হলো। এতটুকু পড়েছি আমি, আমার নাম সৈয়দ আজমল আলী,
আমার অনুমতি ছাড়া আমার গোলাপি ডায়েরিকেও স্পর্শ করবেন না। এইটুকু পড়ে মনে হলো লোকটা যখন নিজে বলছে তার ডায়েরি স্পর্শ না করার কথা, তাই আমি আর অসামাজিকতা দেখিয়ে ডায়েরিটা পড়িনি। পরে পড়ব ভেবে রেখে এসেছি। নাসির সাহেবের কাছে নুসরাতের একটা কথাও বিশ্বাসযোগ্য মনে হলো না। ইসরাতের দিকে তাকাতেই দেখলেন ইসরাত স্বাভাবিক, তাই না চাইতেও বিশ্বাস করতে হলো যে নুসরাত ডায়েরিটা পড়েনি। পড়লে এতক্ষণে ইসরাতের কাছে সব খোলাসা করে ফেলত, আর ইসরাত নিজের স্বপ্ন ভাবা জিনিসটা আসলে কি দুঃস্বপ্ন নাকি বাস্তব তা জেনে যেত। নাসির সাহেব নুসরাতের সব কিছু বলার পর রাগী চোখ তুলে তাকান তার দিকে। আঁখি যুগল প্রশস্ত করে দ্বিধাহীনভাবে নুসরাতকে জিজ্ঞেস করেন, তাহলে আমাকে এতক্ষণ ভয় দেখাচ্ছিলে কেন? নুসরাত অবাক হওয়ার ভান করে, ভরকে গিয়েছে এমন করে লাফ মেরে উঠে দাঁড়ায় চেয়ারের উপর। দুই হাত সামনে এনে ভয় পাওয়ার মতো করে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, আমাকে মাফ করে দিন সৈয়দ সাহেব, আপনাকে আমি যা সত্যি তাই বললাম, কিন্তু আপনি এখন বলছেন আমি আপনাকে ভয় দেখাচ্ছিলাম। নুসরাত হঠাৎ সিরিয়াস হয়ে গেল, চোখ দুটো ছোট ছোট করে শুধালো, সত্যিই কি কিছু আছে ওই ডায়েরিতে আব্বা? তাহলে তো আজ একবার ওই ডায়েরিটা পড়ে দেখতে হবে। কি এমন আছে যার জন্য আব্বা আপনি ভয় পেয়ে বুক চেপে ধরেছিলেন? নাসির সাহেবের বুক থেকে নেমে যাওয়া ভারী পাথর আবার এসে যেন বুকে চাপা পড়ল। নুসরাতের দিকে অবিচল চোখে থেকে আওড়ান, তুমি এরকম কেন নুসরাত? নুসরাতের ঠোঁটের আগায় যেন উত্তর থাকে সব প্রশ্নের। সে মেয়েলি ঠোঁট নাড়িয়ে উত্তর করে, আমি আপনার মেয়ে তাই এরকম হয়েছি, আর আপনি এরকম বলি আমি এরকম, আমি এরকম বলি আমি এরকম, আর এজন্যই আমি এরকম, আর তার জন্যই আমি এরকম। নাসির সাহেব বিরস মুখে তাকিয়ে রইলেন নুসরাতের দিকে। ব্যগ্রকণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি পণ করে নিয়েছো নুসরাত? কাউকে শান্তিতে থাকতে দেবে না? নুসরাত দুই পাশে মাথা নাড়ায়, তারপর আবার উপর নিচ মাথা নাড়িয়ে মৃদু স্বরে আওড়ায়, আব্বা আমি আবার কি করলাম? আমি তো শুধু। নুসরাতের কথা নাসির সাহেব পূর্ণ করতে দিলেন না, হাত তুলে মাঝপথে থামিয়ে দিলেন। নিজেই নুসরাতের পরবর্তী কথা পূর্ণ করে দিলেন তার কথা দ্বারা। তুমি বলবে আমি তো শুধু আপনাকে বলছিলাম। নুসরাত উপর নিচ মাথা নাড়ায়। নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখিও, এরকম আমি শুধু বলছিলাম বলতে বলতে আমাকে একদিন বলে বলে হার্ট অ্যাটাক করিয়ে ফেলবে। নুসরাতের চোখ মুখে উদ্বেগ ফুটে উঠল। নাসির সাহেবের চোখের দিকে তাকিয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করল, আজরাইল কি আপনার টিকিট ওকে করে ফেলেছেন আব্বা? নাসির সাহেব কিছুক্ষণ নুসরাতের দিকে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন। ফিকে হয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে হার্ট অ্যাটাক করিয়ে তবেই আমার পিছু ছাড়বে? নুসরাত কারণ না শোনার মতো করে নিজ মনে আওড়ালো, আপনাকে কেন আমি হার্ট অ্যাটাক করাবো? করালে তো করাবো আপনার বড় ভাইকে। নিজ মনে কথাটা শেষ করে ছবির ভিলেনদের মতো মনে মনে নুসরাত একটা হাসি দিল। বাবার দিকে তাকিয়ে মুখ খুলতে যাবে তখনই নাসির সাহেব দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, আর কোনো কথা নয়, তোমার সাথে কথা বললেই কথা বাড়বে আমার। নুসরাত পেছন থেকে উদাস চোখে দাঁড়িয়ে বাবার দ্রুত পায়ে প্রস্থান দেখল। তারপর হতাশ হয়ে লাফ মেরে বসে গেল চেয়ারে। টেবিলের উপর দুই হাতের কবজি ভর দিয়ে রেখে নিজের মুখ হাতের তালুতে রাখল। ইসরাতের দিকে এক পলক চাইতেই দেখে মেয়েটা টেবিলে বসে বসে ঘুমাচ্ছে। তখন নাসির সাহেবের উপরের রুম থেকে কণ্ঠ ভেসে আসে, নাজমিন, নাস্তা টেবিলে দাও, আমি আসছি। ফ্রান্স সিটি হসপিটাল। জাইন একটু আগেই নিজের কেবিনে এসেছে। টিফিন বক্স খুলে পরোটা এক টুকরো করে মুখের সামনে নিতেই রুমের কোথাও থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে আসলো, পেইজিং চৈয়াট ফারহাদ।
প্লিজ কাম ইমার্জেন্সি ওয়ার্ড কুইকলি। আই রিপিট, ডাক্তার চৈয়াদ ফারহাদ, প্লিজ কাম ইমার্জেন্সি ওয়ার্ড কুইকলি। মুখের সামনে নেওয়া খাবার জাইন টেবিলে রেখে দিল। টেবিলের উপর রাখা স্টেথোস্কোপ বাঁ হাতে এক প্রকার ছো মেরে টেবিলের উপর থেকে নিয়ে এগিয়ে গেল কেবিনের দরজার দিকে। রুমের বাহিরে বের হওয়ার আগে খোলা টিফিনের বক্সের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রুম থেকে বের হতে হতে নিরাশ কণ্ঠে বিড়বিড়ায়, এই জীবনে তোরা লাঞ্চ করা হবে না, তুই যা তোর ডিউটিতে ভাই। নাসির সাহেব কিছু কাজে মেন ফ্যাক্টরিতে গিয়েছেন। ইসরাত এখনও টেবিলে পড়ে পড়ে ঘুমাচ্ছে। নুসরাত বসে বসে নখ খুঁড়ছে আর ইসরাতকে লক্ষ্য করছে। তার সন্দেহ যদি বিন্দুমাত্র সত্যি হয় তাহলে ইসরাতের বুকে একটা জোরকা ধাক্কা লাগবে। তারপর ইসরাত আর সে মিলে গান গাইবে, জোরকা ধাক্কা হায় জোরসে লাগা, শাদি বানগাই উমার ক্যাত কি সাজা। ইসরাতের এই ভর দুপুরবেলা ঘুমানো নুসরাতের সহ্য হলো না। বাজ পাখির মতো গিয়ে খামচে ধরল ইসরাতের সুতি কাপড়ের কামিজ। কারো প্রবল হাতের থাবায় ইসরাত ধরফর করে উঠে বসল ঘুম থেকে। টেবিলে ঘুমানোর জন্য কাঁধে ব্যথা হয়ে গিয়েছে তার। হাত উপরে তুলে আড়মোড়া ভাঙতে লাগল। চোখ মুখে এখনো ঘুমের রেশ। চোখ কুঁচকে রেখে বিরক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? নুসরাত দুই হাতে ইসরাতের ডাগর ডাগর চোখগুলোর নিচের দিকের চামড়া টেনে ধরল। দাঁত কেলিয়ে ইসরাতের দিকে তাকিয়ে অবসন্নতা নিয়ে বলে, তুই শালিয়া তো ঘুমাস কেন? মা আমার, তোকে যদি এখন কোনো বেডা এসে তুলে নিয়ে চলে যায় তাহলে তুই তো ঘুমের চক্করে কিছুই বুঝবি না। এত ঘুম কই থেকে আসে তোর? নুসরাতের হাত ইসরাত নিজের চোখের নিচ থেকে সরিয়ে দিয়ে নুসরাতের হাতে থাপ্পড় মারে। আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে ঘুম ঘুম অবসন্ন কণ্ঠে বলে, যেখান থেকেই আসুক তোর সমস্যা কি? এবার সর সামনে থেকে বাপ আমার। নুসরাত সরার পাত্রী না। ইসরাতের হাত থাবা মেরে ধরে টান মারতেই ইসরাত সহ চেয়ার উল্টে চলে আসলো। মেঝেতে পড়ার ভয়ে ইসরাতের চোখ ভর্তি ঘুম সুরসুর করে সরে গেল। মুখ থেকে বের হয়ে আসলো অতর্কিত শব্দ। ইসরাত মেঝেতে পড়ে গেছে ভেবে ভয়ার্ত চোখে আশেপাশে চোখ বুলালো। ধরফর করা কম্পিত বুক নিয়ে নুসরাতের দিকে ভ্রুকুঞ্চিত করে তাকায়। রাগী চোখে তাকিয়ে শাসানো গলায় কিছুটা চিৎকার করে বলে, কি হইছে তোর? এরকম গরুর মতো টানছিস কেন? নুসরাত নির্লিপ্ত দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। প্যান্টের পকেটে দুই হাত পুরে রেখে নির্বিকার কণ্ঠে বলে, গরুকে গরুর মতোই টানতে হয়। ইসরাত ভ্রুযুগল একপেশে করে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, তুই কি আমাকে ইনডাইরেক্টলি গরু বললি? নুসরাত এক মুহূর্ত বিলম্ব করল না। গা জ্বালানো হাসি দিয়ে উপর নিচ মাথা নাড়িয়ে বলল, আমি তোকে ডাইরেক্টলি গরু বলছি, তো তুই কি করবি? ইসরাত চোয়াল শক্ত করে নেয়। তারপর পুরো ডাইনিং রুম কাঁপিয়ে চিৎকার করে ওঠে। নুসরাত ইসরাতকে চিৎকার করতে দেখে সেও ভেঙিয়ে হেসে ওঠে উচ্চ শব্দে। দাঁত কেলিয়ে ইসরাতের হাত চেপে ধরে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো উপরে লাইব্রেরি রুমে। ইসরাত পেছন থেকে চিৎকার করছে, কোথায় নিয়ে যাচ্ছিস? নুসরাত উত্তর করার প্রয়োজন বোধ করে না। দ্রুত পদক্ষেপে উপরে ওঠে। লাইব্রেরি রুমে ঢুকে ইসরাতের হাত ছেড়ে দেয়। ইসরাতকে আদেশ দিয়ে বলে, গোলাপি ডায়েরি খুঁজে বের করতে সাহায্য কর। ইসরাত বাক্য ব্যয় করতে চাইল। তার আগেই নুসরাত তর্জনী আঙুল ঠোঁটে চেপে রেখে চুপ দেখালো। ইশারায় বলল চুপচাপ খোঁজ করতে। ইসরাত আর কথা বাড়ালো না। বিনা বাক্যে খোঁজ করতে লাগলো গোলাপি ডায়েরিটার। পুরো লাইব্রেরি তন্ন তন্ন করে খোঁজার পরেও ডায়েরিটা পাওয়া গেল না। ইসরাত ক্লান্ত ভঙ্গিতে এগিয়ে এসে নুসরাতের কাঁধে ভর দিয়ে দাঁড়ায়। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, গোলাপি ডায়েরি দিয়ে তুই কি করবি? নুসরাত নিরুদ্বেগ গলায় জিজ্ঞেস করল, খুঁজে পাসনি ডায়েরি?
সে যেন জানতো গোলাপি ডায়েরি খুঁজে পাওয়া যাবে না। নিজের ভাবনা সত্যি হতেই নুসরাত উচ্চ শব্দে হেসে উঠল হা হা করে। ইসরাত অবাক চোখে তাকিয়ে দেখে নুসরাতের কোনো কারণ ছাড়া হাসি। গা দুলিয়ে এত হাসির মানে খুঁজে পায় না সে। ইসরাতকে ওই রকম অবাক রেখে হাসতে হাসতে রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নেয় নুসরাত। প্রতিমধ্যে কানে ভেসে আসে সতর্কতা মিশ্রিত ইরহামের গলার স্বর। নুসরাত ভ্রুযুগল কুঞ্চিত করে ফিরে তাকায়। ইরহামকে চোরের মতো উকি মারতে দেখে ফাটা গলায় জিজ্ঞেস করে, তোর কি হইছে? চোরের মতো বিহেভিয়ার করছিস কেন? নুসরাত কথা বলতে বলতে সামনে এগিয়ে যায় 2 পা। জানালার ওপাশ থেকে মাথা বের করে লটকে চেয়ে আছে ইরহাম। নুসরাত নিজেদের জানালার কাছে দাঁড়িয়েই ইরহামের কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো খামচে ধরে জিজ্ঞেস করে, কি হইছে? ইসরাত ততক্ষণে ভ্রু কুঁচকে এসে দাঁড়িয়েছে জানালার কাছে। তার মাথার ভেতর এখনও চলছে গোলাপি ডায়েরি বিষয়ক কথা। নুসরাত কোনো কারণ ছাড়া ওই ডায়েরি নিয়ে কথা তুলবে না। তারপর আবার সকালে বলছিল স্বপ্ন নাকি বাস্তব, এখন আবার ডায়েরিটা উধাও। ইসরাত একে একে সব মিলাতে গিয়ে গন্ডগোল পাকিয়ে দিল মগজে। নিজের অতর্কিত চিন্তায় ব্যাঘাত ঘটল ইরহামের সতর্কতা মিশ্রিত গলার আওয়াজে। এই শোন, দাদি আবার কান্না করছে। সে নাকি আর বেশি দিন বাঁচবে না। শেষবারের মতো দেখা করতে চায় বড় বাবার সাথে সামনাসামনি। হাত দিয়ে ছুঁয়ে দেখতে চায় সবাইকে, নিজের শান্তির জন্য। এসব বলে বলে আমার মাথা খেয়ে ফেলছে। কানের পোকা কান থেকে ভাগিয়ে দিয়েছে। এখন তুই বোন একটা আইডিয়া দে, এদের দেশে আনবো কিভাবে? নুসরাত ঠোঁট টিপে হাসে। ইরহামের দিকে স্থির দৃষ্টি রেখে 2 হাত তুলে আড়মোড়া ভাঙে। হেয়ালি করে বলে, কি দিবি আমাকে যদি আইডিয়া দিই? ইরহাম তৎক্ষণাৎ উত্তর দেয়, যা চাইবি দাদি তাই তোকে দেবে। ইসরাতের দিকে নুসরাত একবার তাকিয়ে চোখাচোখি করে নিল। 2 বোন ইশারায় নিজেদের শলা পরামর্শ শেষ করে নেয়। ইরহামকে উদ্দেশ্য করে ইসরাত আর নুসরাত একসাথে বলে ওঠে, দাদিকে শেষ পর্যায়ে পাঠিয়ে দে। ইরহাম আঁতকে ওঠে। বিস্ময়ে তার চোখ কোটর থেকে বের হওয়ার পালা। 2 পা পিছিয়ে গিয়ে মৃদুস্বরে চিৎকার করে বলে, মানে? ইসরাত 2 হাত ডাউন করে দেখায় কুল কুল। ইরহাম কুল হতে পারে না। শুভ্র আননে নেমে আসে গাঢ় কালো মেঘ। সামান্য আইডিয়া চাওয়ায় 2 বোন একজন জিন্দা মানুষকে মেরে ফেলার কথা বলে। কি ডেঞ্জারাস ভাই এরা। ইসরাত মোলায়েম কণ্ঠে বলে, দাদিকে শেষ পর্যায়ে পাঠাবি। অভিনয় করাবি দাদির মৃত্যুর লাস্ট স্টেজ চলছে। এই জান যায় যায় অবস্থা, বুঝেছিস? ইরহাম উপর নিচ মাথা নাড়ায়। স্বস্তির নিঃশ্বাস ফেলতেই নুসরাত তীক্ষ্ণ চোখে তাকিয়ে কর্কশ গলায় শুধায়, তুই কি মনে করেছিস বাল? ইরহাম ঢোক গেলে জানালা থেকে আরও 2 পা পেছনে সরে যায়। নুসরাত হাতের কাছে পেলে তাকে যে ভর্তা তৈরি করবে তা সে জানে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁত কেলিয়ে হেসে উত্তর করে, আমি মনে করেছিলাম তুই আর আপু দুজনে মিলে দাদিকে গাড়ির নিচে চাপা মেরে অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়ার কথা বলছিস। নুসরাত মাথা নাড়ায় উপর নিচ, গালে তর্জনী আঙুল ঠেকায়। মাথা নাড়াতে নাড়াতে বলে, এটাও ঠিক বলেছিস। গাড়ির নিচে চাপা মেরে দিলে আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। তাহলে তোদের গুণধর চাচা বুঝতে পারবে তার মা অসুস্থ, আর চাচাতো ভাইরাও বুঝতে পারবে তাদের দাদি অসুস্থ। নুসরাতের কথা শেষ হওয়ার আগেই মাথায় গাঁটটা পড়ল। গাঁটটা মেরেছে ইসরাত। মাথায় হাত চেপে নুসরাত ইসরাতের দিকে বিরক্তি নিয়ে তাকায়। নাক ফুলিয়ে জিজ্ঞেস করে, মারলি কেন? ইসরাত নির্বিকার কণ্ঠে জানায়, কথা বলার স্টাইল বদলা। এরকম কথা বললে মানুষের খারাপ লাগবে। আর ওর চাচা হলে তোর কি? তোর কিছু লাগে না?
ইসরাতের প্রশ্ন শুনতেই ধূপ করে বুকের ভেতর আগুন জ্বলে ওঠে নুসরাতের। তাচ্ছিল্য হেসে ব্যগ্র কণ্ঠে উত্তর দেয়, না, আমার কিছুই লাগে না। ইসরাত ইরহামের দিকে তাকায়। নুসরাতের কথায় ধ্যান না দিয়ে জিজ্ঞেস করল, দাদির শরীর এখন কেমন? ইরহাম মুখ হাসি হাসি করে বলে, জি ভালো আপু। নুসরাত দাঁতে দাঁত চেপে কটমট করে বলল, তোর এই ঠোঁটের নিচের মেলানো দাঁতগুলো ভেঙে দেই, বৃষ্টি লাগছে তোর এই মেলানি। তারপর লেগে গেল দুজনের মধ্যে ঝগড়া। কার দাঁত কেমন, কার নাক কেমন, উল্টো নাকি তেড়া, লম্বা নাকি বড় ছোট, ঠোঁট কেমন। কেউ কারোর কথা মাটিতে ফেলতে দেয় না। একজন এক কথা বলে তো আরেকজন আরেক কথা বলে। নুসরাত নিজের জায়গায় আর স্থির দাঁড়িয়ে থাকতে পারল না। দুই হাত সামনের দিকে তুলে তেড়ে গেল ইরহামের চুল ধরার জন্য। ইরহাম জানালা থেকে 5 হাত দূরত্বে সরে গিয়ে দাঁড়ায়। ওখান থেকে দাঁড়িয়ে জিহ্বা বের করে নুসরাতকে ভেঙায়। তারপর ভেঙচি কেটে হেলে দুলে চলে গেল রুম থেকে বের হয়ে। রেস্টুরেন্টে মাঝ বরাবর একটা সিট বুক করে বসে আছে আবির। চোখে মুখে স্পষ্ট বিরক্তি ফুটে আছে তার। হাতের ঘড়ি চেক করে দেখে নিল সময়। কাঙ্ক্ষিত ব্যক্তিটির আসার কথা ছিল 4টার সময়। এখন বাজে 4টা 30 মিনিট। তার এখনও কোনো পাত্তা নেই। বিরক্তির চরম শিখরে পৌঁছে গিয়ে তাকে আরও 15 মিনিটের মতো অপেক্ষা করিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিটি আসলো। কাঙ্ক্ষিত ব্যক্তিটির উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। দেখে বোঝার উপায় নেই যে এ ছেলে নাকি মেয়ে। মাথায় ক্যাপ, মুখে কালো ওয়ান টাইম মাস্ক। চুলগুলো কি করে রেখেছে এক আল্লাই ভালো জানে। দ্রুত পদক্ষেপ ফেলে সামনে আগায় মেয়েটা। চোখ বুলায় চারদিকে। যখন আবির অক্ষিকোটরের মধ্যে আবদ্ধ হয় তখন বড় বড় পা ফেলে এগিয়ে যায় মেয়েটা আবিরের টেবিলের দিকে। মেয়েটার হাঁটার স্টাইল দেখেও আবির বিরক্ত হয়। নাক কুঁচকে ছ্যা বিশিষ্ট কিছু শব্দ ব্যয় করে, যা দূর থেকে হেঁটে আসা মেয়েটা ছেলেটার মুখের অভিব্যক্তি দেখেই বুঝে নেয় কি বলছে। তার একটা দারুণ ক্ষমতা আছে। মানুষের ঠোঁট নাড়ানো দেখলেই তার মুখের কথা পড়ে নিতে পারে। মেয়েটা হাসে, পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায় টেবিলের সামনে। কোনো প্রকার হাই হ্যালো করে না, শব্দ তুলে একটা চেয়ার টেনে বসে পড়ে। ক্যাপটা মাথা থেকে খোলে না, ওইভাবেই থাকে, শুধু ওয়ান টাইম মাস্কটা খুলে নেয়। টেবিলের উপর অবহেলা নিয়ে ফেলে দেয় মাস্কটা। নিজের কাঁধের ব্যাগ পাশের চেয়ারে নামিয়ে রেখে পানির পট বের করে। ঢকঢক করে পানি পান করা শেষে পানির পট আবার ঢুকিয়ে রাখে ব্যাগে। এরপর তাকায় সামনে বসা আবিরের দিকে, যে নাক তুলে বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কি বলার জন্য ডেকে পাঠিয়েছ বলো। নুসরাত শীতল কণ্ঠে কথাটা বলে। আবির নুসরাতের মুখের দিকে তাকাতেই এতক্ষণের গরম হওয়া মেজাজটা শিথিল হয়ে আসে। ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, কিছু খাবে? নুসরাত না ভঙ্গিতে মাথা নাড়ায়। প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে আবিরের দিকে। কিছুটা শ্লেষ মিশিয়ে কটাক্ষের সহিত বলে, এত জরুরি ভঙ্গিতে ডাকলে কি বলার জন্য? এখানে না বলে বসে রয়েছ কেন? বলো কি বলবে। আবির কিছু বলতে নেবে নুসরাত হাত তুলে কথা থামিয়ে দেয়। শীতল শান্ত দৃষ্টি অবিচল স্থির রাখে সামনে বসা পুরুষটার দিকে। আরও একবার ঠেস মেরে টেনে টেনে বলে, তোমার অফিস কলিগ তোমাকে দেখে নেবে না আমার সাথে? আরে আরে, মাস্ক পরো আগে, না হলে তো তোমার চাকরি চলে যাবে। নুসরাতের কণ্ঠে স্পষ্ট কটাক্ষ। আবির বুঝল নুসরাত খুব সূক্ষ্মভাবে তাকে অপমান করছে। আবির নুসরাতের দিকে তাকাতেই দেখল মেয়েটা তার দিকে তাকিয়ে নেই। সে মনোযোগ সহকারে নিজের হাতের নখ দেখছে। মনে হচ্ছে এখন নখ দেখা ছাড়া তার আর কোনো কাজ নেই। নুসরাত নখের দিকে তাকিয়ে থেকে আবিরকে জিজ্ঞেস করে, কি বলবে বলো। এভাবে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকবে না, ছাগলের মতো লাগে তোমাকে।
আবিরের শিথিল হয়ে আসা মেজাজ আবার গরম হয়ে যায় নুসরাতের খোঁচা মেরে মেরে বলা কথায়। মনের ভেতর নাড়া দেয় কিছু অহংকারমূলক প্রশ্ন। নিজ মনে ভাবে, এই মেয়ের এত ভাব কিসের? একে তো থাকে বস্তিতে, তার উপর আবার হকার্স মার্কেটের কাপড় পরে, জুতাও পরে স্লিপার। যার রিলেশন হওয়ার পর থেকেই দেখছে এ কেন এত ভাবনায়, আসে কোথা থেকে এত ভাবার অ্যাটিটিউডের। মনের ভেতর ফুটে ওঠা চাপা ক্ষোভ এবার তিরতির করে বাহিরে বেরিয়ে আসে। দাঁতে দাঁত চেপে শ্লেষ মিশিয়ে জিজ্ঞেস করে, তোমার এত অ্যাটিটিউড মেনে নেওয়া যায় না নুসরাত। কারণ তুমি থাকো তো একে বস্তিতে, তার উপর পরো আবার লোকাল বাজারের কাপড়। আমার ফ্যামিলি স্ট্যাটাস কত হাই জানো তুমি? আর তোমার ফ্যামিলি স্ট্যাটাস কত লোক, এটা একবার ভেবে দেখেছো? তুমি আবার স্বপ্ন দেখো আমাকে বিয়ে করার। বস্তির মেয়ের এত ভাব কিসের আমি বুঝে পাই না। নুসরাত আবিরের কথা না শোনার মতো করে হাতের নখ দেখতে থাকলো। নখের দিকে তাকিয়ে থেকে উত্তর করল, আমার কোনো ইচ্ছে নেই তোমার ফ্যামিলি স্ট্যাটাস কত হাই লেভেলের তা জানার। নুসরাতের কাছ থেকে কোনো পাত্তা না পেয়ে আবির অজগর সাপের মতো ফুলে ওঠে। নুসরাতের হাত চেপে ধরতে যাবে, নুসরাত নিজেই তখন হাত সরিয়ে নেয়। মাথা দুই পাশে নাড়িয়ে সাবধান করে দিয়ে বলে, হুম, একদম না। আমি তোমাকে অধিকার দেইনি আমার শরীরে স্পর্শ করার। আবির নিজের হাত গুটিয়ে নিল, কিন্তু চাপা ক্লেশে শরীর মন দুটোই পিষ্ট হলো। দাঁত কটমট করে নুসরাতের দিকে তাকিয়ে বলল, তুমি জানো, তোমাকে দেখলে কেউ বলবে না তোমার বয়স 19। এই বয়সে যে হাল করেছ, যে কেউ তোমাকে দেখলে বলবে 50 বছরের বুড়ি। নুসরাত হাহা করে হেসে উঠল। কথাগুলো মাছি তাড়ানোর ভঙ্গিতে বাতাসে উড়িয়ে দিয়ে আবিরকে শুধরে দিয়ে বলল, তাহলে তো কম লাগে আমাকে দেখতে। আমার বয়সের সাথে আরও +5 অ্যাড করো, তাহলে যে বয়স আসবে ওইটা আমার বয়স। এত কম বয়সী আমাকে দেখা যায়, তা তো আমি জানতামই না। নিজের বয়স থেকে আরও 5 বছর কম লাগে, যুবতী দেখা যায় আমাকে কিভাবে? আবির আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, কোনো বাক্য ব্যয় ছাড়া কথা তুলল, আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না। তারা ঘরের জন্য বউ চায় যে তাদের খেয়াল রাখবে। আমার সাথে সংসার করবে তোমার মতো ধিঙ্গি মেয়ে চায় না তারা, যে সারাদিন বাহিরে ঘুরে বেড়াবে ছেলেদের মতো করে। তাই তোমার সাথে আমার সম্পর্কের ইতি এখানেই ঘটাতে আসলাম। আমার মা বাবা আমার জন্য মেয়ে চয়েস করে নিয়েছে। মেয়েটি যেমন ভদ্র তেমনই সুন্দর, তার ব্যবহার দেখলে যে কেউ বলবে মারহাবা। আর বাড়ির সকল কাজ সে একা হাতে সামলাতে পারে। মেয়েটা সর্বগুণ সম্পন্ন। তার দিক থেকে তো তুমি একটা অকর্মার ঢেকি, যে সারাদিন হাতে একটা মোবাইল নিয়ে গলির মোড়ে দাঁড়িয়ে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলে। কাজ কি পারো তুমি, যে তোমাকে আমি বিয়ে করব এই স্বপ্ন দেখো তুমি? নুসরাত দুই হাত তুলে আড়াআড়ি বুকে বাঁধল। চোখে মুখে কোনো দুঃখ নেই তার, যেন ওকে পেছন ছাড়াতে পেরে সে খুব খুশি। নিজের পেটে খিল মেরে খুশি আটকে রেখে জিজ্ঞেস করল, বাড়ির জন্য বউ আনছো নাকি কাজের বুয়া নিয়ে আসছো, কোনটা? আবির মৃদু গলায় চিৎকার করে ওঠে, হোয়াট? নুসরাত অবিচল কণ্ঠে ভয়ার্থহীনভাবে জিজ্ঞেস করে, কাজের বউ আনছো নাকি বাড়ির বউ আনছো? আচ্ছা, এটা বলো তো, তোমার বউয়ের বয়স কত? 16, 17 নাকি 15? নুসরাত নিজে প্রশ্ন করে নিজে আবার প্রশ্নের উত্তর দেয়। তর্জনী আঙুল গালে ঠেকিয়ে ভাবার মতো করে বসে রয়। আবির চোখ মুখ কঠিন রেখে উত্তর দেয়, 16। নুসরাত হাহা করে পুরো রেস্টুরেন্ট কাঁপিয়ে হেসে ওঠে এবার। আবিরকে তার কাছে জোকারের মতো লাগছে। দাঁত কেলিয়ে হেসে বলে, কুল ব্রো, কুল। উত্তেজিত হচ্ছ কেন? বুঝতে পারছি, এসএসসি ক্যান্ডিডেট কোনো মেয়ে বিয়ে করছো, তাই না? একদম কচি খুকি। আবির, একটা কথা জানো কি?
ওই কচি খুকিকে তুমি যদি বলো হাঁটো, ওই খুকি হাঁটবে। বসো বললে বসবে, শুয়ে পড়ো বললে শুয়ে পড়বে। এখান থেকে নড়বে না বললে নড়বেও না। আবার আমার সামনে হাগো বললে হাগবে। মেয়েটা প্রথমে একটু লজ্জা পাবে, তারপর রাঙা মুখ নিয়ে স্বামীর কথা শুনে ওখানেই বসে হেগে স্বামীর কথা রাখবে। নুসরাত কথা বলতে বলতে হাসল। আবিরের মুখ ততক্ষণে রাগে লাল বর্ণ ধারণ করেছে। নুসরাত তাকে কোনো কথা বলার সুযোগ দেয় না। ঢোক গিলে সূক্ষ্ম গলা ভিজিয়ে নিয়ে বলতে লাগলো, তরতাজা মাল নিয়ে আসছো তাই না? এই বাচ্চা মেয়েটার জীবনটা অকালেই ঝরে যাবে। আহা, বড় কষ্ট পাইলাম মেয়েটার জন্য। আমার পক্ষ থেকে এক বুক ভরা সমবেদনা দিও তোমার হবু বুয়াকে, হবু বউকে। মেয়েটাকে শাড়ি পরিয়ে এনে তোমার মা বাপ পুতুল বানিয়ে রাখবে। বেচারি। নুসরাত ঠোঁট উল্টে মুখ দুঃখী বানিয়ে ফেলল। তারপর হাতের কাছে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে থু করে থুতু ফেলল। আবির উঠে দাঁড়ালো। এক আঙুল তুলে নুসরাতকে শাসাতে নেবে নুসরাত বসা থেকেই থাবা মেরে আবিরের আঙুল নিজের হাতের তালুর মধ্যে চেপে মোচড় মারল। তারপর দুই পাশের ঠোঁট চেপে হেসে দাঁতে দাঁত চেপে নিচু গলায় বলল, একদম আমার দিকে আঙুল তোলার চেষ্টা করবে না। আঙুল ভেঙে গলার লকেট বানিয়ে পরিয়ে দেব। নুসরাতের কথা শেষ হতেই আবির নুসরাতকে তিরস্কার করে বলে ওঠে, তুমি যে ছোট লোক তার প্রমাণ এটাই। কথা বলার ভাষা এমন কেন তোমার? একটা হাই কোয়ালিটির রেস্টুরেন্টে বসে তুমি কি ভাষা ইউজ করছো? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কোন দুঃখে তোমার মতো বস্তি থেকে উঠে আসা একটা মেয়ের পিছনে আমি আবির পড়েছিলাম, আল্লাহই ভালো জানে। নুসরাত হাত দিয়ে চুটকি বাজায়। নিজের দিকে আবিরের দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলে, ও হ্যালো মিস্টার, এদিকে। আবির নুসরাতের দিকে অনীহা নিয়ে তাকাতেই কাঁচ সমান মেয়েটি হাত ঘুরিয়ে এনে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে। থাপ্পড়ের উচালো শব্দে রেস্টুরেন্টে বসা লোকেরা ফিরে ফিরে তাকালো তাদের দিকে। অনেকে নিজেদের মোবাইল পকেট থেকে বের করে ভিডিও করা শুরু করলো। নুসরাত উল্টো দিকে ঘুরে দাঁড়ানোতে ক্যামেরায় শুধু তার পেছনের অংশই দেখা গেল। আবিরকে এক আঙুল তুলে শাসিয়ে বলল, তুই কি আমাকে বলছিস বস্তি থেকে উঠে এসেছি? তুই তো নিজেই লো কোয়ালিটির। একটা হাই স্কুলে পড়া কচি মেয়েকে বিয়ে করছিস, তা আবার গর্বে বুক ফুলিয়ে এসে আমাকে বলছিস? ওদের মতো পুরুষদের ধিক্কার, যারা বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে পড়ানোর বয়সে বিয়ে করে। আর ওই সব পুরুষদেরও ধিক্কার, যারা নিজেদের মেয়ের পড়ার বয়সে তোদের মতো বুড়ো নিচু মানসিকতার ছেলেদের সাথে ধরে বিয়ে দিয়ে দেয়। শালা কুত্তা, থু তোকে, তোর ওই বউয়ের বাপকেও থু। আবির কিছু বুঝে ওঠার আগেই আরও একটা দাঁত নাড়ানো থাপ্পড় পড়ল তার গালে। চিনচিনে ব্যথায় পুরো গালটা অসাড় হয়ে গেল আবিরের। গালে হাত চেপে কিছু বলতে নেবে নুসরাত পাত্তা দিল না। অবহেলা নিয়ে ফেলে রাখা মাস্কটা হাতে তুলে নেয়। চেয়ারের উপর রাখা ব্যাগটা কাঁধে তুলে নেয়। মাস্ক মুখে পরে নিয়ে দ্রুত পায়ে পেছন ঘোরে। এই লম্পটের মুখ দেখার আর কোনো আগ্রহ জাগছে না তার। রেস্টুরেন্টে থাকা মানুষগুলো এতক্ষণে জমাট বেঁধে ফেলেছে তাদের টেবিলের আশেপাশে। জমা হওয়া সবাইকে এক প্রকার অনীহা নিয়ে পাশ কাটিয়ে বের হয়ে যায় নুসরাত রেস্টুরেন্টের বাহিরে। আবির এখনও হতবিহ্বল চেহারা নিয়ে তাকিয়ে আছে নুসরাতের যাওয়ার দিকে। তার ডান হাত এখনও গাল চেপে ধরে রেখেছে। মেয়েদের হাতে এত শক্তি থাকে আজই থাপ্পড় না খেলে সে জানতেই পারত না। এটা মেয়েদের হাত নাকি কোনো ইস্পাত রড? অন্তঃকরণে বয়ে চলা প্রশ্নের বাহার অন্তঃকরণেই রয়ে গেল। আবির গালে হাত দিয়ে ঝিম মেরে দাঁড়িয়ে রইল এক জায়গায় অনেকক্ষণ। ততক্ষণে ভিডিওটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বিভিন্ন সোশ্যাল সাইটে ঝড় তুলেছে। সবাই মেয়েটার সাহসিকতা দেখে অবাক হচ্ছে, সাথে প্রশংসাও করছে।